করিডোরে এসে হঠাৎই থেমে গেল রোদ্দুর। চোখ দুটো শক্ত করে বন্ধ করল। ডান হাতটা শক্ত করে মুষ্টিবদ্ধ করল। বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও যেন পারছে না। কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আচমকায় আবার ঘুরে দাঁড়ালো। রোদ্দুরের মনে হচ্ছে কিছু অবশ্যই বলা উচিত, বলতে হবে। এত নীরবে চলে গেলে হবে না, তাতে পরিস্থিতি ভয়ানক হবে। রোদ্দুর নিজেকে প্রশ্ন করল, পরিস্থিতি? আদৌ কি মনে পরিস্থিতির ভয় হচ্ছে, নাকি অন্য কিছু? না, আর কিছু ভাবল না সে। দ্রুত পায়ে ঘরে ফিরে এলো। এদিকে রোদ্দুর চলে গেছে ভেবেই স্পৃহা মুঠোয় ধরা চেইনটা বিছানার ওপর রেখে চিঠিটা খুলে তাকালো। চুপচাপ তাকিয়ে আছে লেখার দিকে। ঠিক তখনই স্পৃহার হাত থেকে হঠাৎ করে চিঠিটা ছোঁ মেরে নিয়ে নিল রোদ্দুর। স্পৃহা ভয়ে চমকে উঠে তাকালো। তুমি? ওর চোখে মুখে স্পষ্ট বিস্ময়। ও তো ভেবেছিল রোদ্দুর চলে গেছে, আবার ফিরে আসবে, সেটা কল্পনাও করেনি। রোদ্দুর কোনো কথা বলল না। চিঠিটার দিকে একবার তাকিয়ে তারপর ধীরে ধীরে দৃষ্টি তুলল স্পৃহার দিকে। তার চোখে তখন রাগের সঙ্গে মিশে আছে অদ্ভুত এক কঠোরতা। রোদ্দুর স্পৃহার দিকে তাকিয়ে বলল, খুব আগ্রহ, তাই না? স্পৃহা রোদ্দুরের চোখের দিকে তাকিয়ে আছে। রোদ্দুর মাথা নাড়ল। স্পৃহাকে শুনিয়ে পড়তে শুরু করলো। শুভ জন্মদিন স্পৃহা, আজ তোমার জন্মদিন। ভুলিনি আমি, তবে একদিন নিশ্চয়ই ভুলে যাব। সত্যি বলতে তোমাকে শুভেচ্ছা জানানোর কোনো রুচি আমার ছিল না। তাও মনে হলো চিঠি যখন লিখতে বসেছি জানিয়ে দেই। আমি তো আর তুমি নই, তোমার কিছু জিনিস আমার কাছে রয়ে গেছে। আজ মনে হলো সেগুলো আর আমার কাছে রাখার কোনো প্রয়োজন নেই, তাই তোমার ঠিকানা জোগাড় করে পাঠিয়ে দিলাম। স্পৃহা, আজ ঠিক 2 মাস হলো তোমাকে চিনেছি। হয়তো ভাবছো 1 বছরের সম্পর্ক ছিল, অথচ বলছি 2 মাস হলো চিনি। এর মানে কি? মানেটা খুবই সহজ স্পৃহা। সম্পর্কে থাকাকালীন তুমি শুধু অভিনয়ই করে গেছো। তোমার আসল রূপটা আমি দেখেছি তোমার বিয়ের দিন। সারপ্রাইজড হলাম। সেদিন থেকেই তো তোমাকে চেনা শুরু হলো, তাই না? এমন সারপ্রাইজ আমার প্রয়োজন ছিল না। শুনেছি রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। আজকাল আমি কথাতে বিশ্বাস করতে শুরু করেছি, আর আমি মন থেকে চাই একদিন এই কথাটাই তোমার জীবনে সত্যি হয়ে উঠুক। চিঠিটা ভাঁজ করে রোদ্দুর স্পৃহার দিকে তাকালো। স্পৃহা বিছানার পাশে নিশ্চুপে দাঁড়িয়ে আছে, চোখ দুটো জলে ঝাপসা হয়ে এসেছে। রোদ্দুর ওর সামনে এসে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল, অসাধারণ। কথার ব্যবহারটা সত্যিই দারুণ। তোমার এক্স তো দারুণ লিখতে জানে। মুগ্ধ হলাম। একটু থেমে রোদ্দুর আবার বলল, দাঁড়াও, আরও একটা জিনিস তোমাকে দেওয়া হয়নি। কোথায় রাখলাম? 1 মিনিট। কথাটা বলেই রোদ্দুর আশপাশে তাকালো। চোখ আটকে গেল আলমারির সামনের মেঝেতে। এগিয়ে গিয়ে নিচু হয়ে বসে কিছু একটা তুলে আবার স্পৃহার কাছে ফিরে এলো। রোদ্দুর ডান হাতটা উঁচু করে স্পৃহার সামনে ধরল। স্পৃহা তাকিয়ে আছে। একটা সোনার চেইন রোদ্দুরের হাতে। স্পৃহা নিঃশব্দে চেইনটার দিকে তাকিয়ে রইল। রোদ্দুর মুচকি হেসে বলল, এটাও চিঠির সঙ্গে ছিল। তুমি কিন্তু প্রেমিকা হিসাবে দারুণ। কথা শেষ হতে স্পৃহা ঝটকা মেরে রোদ্দুরের হাত থেকে চেইনটা ছিনিয়ে নিল। এক হাতে চোখের জল মুছে দাঁতে দাঁত চেপে বলল, অন্যের ব্যক্তিগত চিঠি পড়তে তোমার লজ্জা করে না? লজ্জা করে না অন্যের জিনিস ধরতে? রোদ্দুরের ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। বিয়ে হয়ে যাওয়ার পরও পুরনো প্রেম চালিয়ে যেতে লজ্জা করে না তোমার? নাকি লজ্জা শরম সব বিসর্জন দিয়ে ফেলেছ ওই ছেলের জন্য? স্পৃহা চোখ তুলে দৃঢ় স্বরে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ রোদ্দুর। আমি যদি পুরনো প্রেম চালিয়ে যেতাম তাহলে আজ তোমার ঘরে থাকতাম না, আর না তোমার সংসার করতাম। রোদ্দুর হেসে বলল, বাধ্য হয়ে আছো, কারণ তোমার কাছে কোনো অপশন নেই। অপশন রাখিনি। স্পৃহা তিক্ত হেসে বলল, এটা গর্ব করার মতো কিছু নয়, বরং তোমার গিল্টি ফিল করা উচিত, কারণ তোমার জন্য আমার বর্তমান ভবিষ্যৎ বিসর্জন দিতে হয়েছে। রোদ্দুর স্থির চোখে তাকিয়ে বলল, কি বলছো? তুমি না আমাকে ভালোবেসে ঘর থেকে পালালে? স্পৃহা চুপ করে আছে। রাগ হচ্ছে ওর, কিন্তু কাকে কি বলবে? রোদ্দুর মৃদু হেসে বলল, কার জন্য কে কি বিসর্জন দিয়েছে সেই হিসাব আমি করছি না, তবে এই বাড়িতে তোমার কাছে দ্বিতীয়বার যেন আর এমন কোনো চিঠি না আসে।
আর এটা ভেবো না তোমাকে বিয়ে করেছি বলে সব ভুলে গেছি। আমি কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। স্পৃহা এক হাতে চোখের কোণের জল মুছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। গুন্ডামি ছাড়া আর কি পারো? মানুষকে ব্ল্যাকমেল করা, ভয় দেখানো, ব্যাস তোমার সামর্থ্য ওটুকুই। অন্যের চামচা হয়ে না থেকে নিজের যোগ্যতায় কিছু করার চেষ্টা করো, দেখবে জীবন কত সুন্দর। রোদ্দুরের চোয়াল শক্ত হয়ে উঠল, বলল, আমি এতটা অশিক্ষিত নই যে তোমার কাছ থেকে জ্ঞান নিতে হবে। স্পৃহা এক মুহূর্ত দেরি না করে বলল, না, তুমি অশিক্ষিত নও, তুমি শিক্ষিত গুন্ডা। কথাটা শুনে রোদ্দুর কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইল। স্পৃহা এবার ধীরে কিন্তু স্পষ্ট স্বরে বলল, আমার কোনো জিনিসে ভবিষ্যতে হাত দিবে না। রোদ্দুর এক পা এগিয়ে এলো। 100 বার দেব, 1000 বার দেব, ভুলে যেও না তুমি আমার বিয়ে করা বউ। স্পৃহা ঠান্ডা গলায় বলল, বউ শব্দটা কি করে যে তুমি মুখে আনো সেটাই ভাবছি। রোদ্দুর গম্ভীর গলায় বলল, অস্বীকার করতে পারবে বিয়েটা? বলো। স্পৃহা চোখ বন্ধ করে ফেলল। সেদিন নিজের সম্মান, নিজের পরিচয় সব কিছু হারিয়েছিল সে। রোদ্দুর আবার বলল, স্পৃহা, স্যারের জন্য আমি সব করতে পারি, এটা আগেও তোমাকে বলেছি। স্পৃহা বলল, তোমার সব কিছু আমি মেনে নিয়েছি, দয়া করে এবার আমাকে নিজের মতো করে বাঁচতে দাও। ভয় পেও না, আমি আর কারো বিরুদ্ধে কিছু করছি না। রোদ্দুরের কণ্ঠ আবার কঠিন হয়ে উঠল, তুমি চাইলেও কিছু করতে পারবে না স্পৃহা। স্পৃহা কোনো উত্তর দিল না, শুধু নীরবে দাঁড়িয়ে রইল। রোদ্দুর চিঠিটা মেঝেতে ফেলে দিল, এক হাত দিয়ে আরেক হাত পরিষ্কার করার ভাব করল, যেন সে বাজে কিছু স্পর্শ করে ফেলেছে। স্পৃহা চুপচাপ দেখল। রোদ্দুর বিছানায় গিয়ে বসলো, গা এলিয়ে দিয়ে মোবাইলটা বের করে স্ক্রল করতে লাগলো। স্ক্রল করলেও এখন যেন কিছুতেই মন স্থির হচ্ছে না। স্পৃহা মেঝেটা পরিষ্কার করে নিল। চেনটা তুলে সে ড্রেসিং টেবিলের ওপর রেখেছিল, এবার এগিয়ে গিয়ে সেটা হাতে নিল। চেনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুকের ভেতর থেকে। ঠিক তখনই বৌদি, ও বৌদি, পলকের কণ্ঠ শুনে স্পৃহা তাড়াতাড়ি চোখের জল মুছে নিল। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। পলক ঘরে ঢুকে দেখল স্পৃহা ড্রেসিং টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। হাসি মুখে স্পৃহার সামনে এসে বলল, বৌদি, অনেক ধন্যবাদ। স্পৃহা অবাক হয়ে পলকের দিকে তাকালো। এই ধন্যবাদ কেন? কিছুই বুঝতে পারল না। ধন্যবাদ কিন্তু কেন? পলক খুশি গলায় বলল, বরদা বলেছে তুমি নাকি আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যেতে চেয়েছ। স্পৃহা বিস্মিত চোখে তাকিয়ে রইল। কি? বরদার স্যারের বাড়িটা দেখার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু কখনো সুযোগ হয়নি। অবশেষে তোমার কারণে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। পলকের কথাগুলোর আগামাথা কিছুই বুঝতে পারছে না স্পৃহা। পলক আবার বলল, বর্তা ভাই বলেছে সন্ধ্যায় নাকি তোমরা বের হচ্ছ। এবার স্পৃহা বুঝতে পারল আসল ব্যাপারটা। রোদ্দুর মহেন্দ্রবাবুর বাড়িতে যাবে, কিন্তু অবাক করার বিষয় হলো যাওয়ার ব্যাপারে তার মতামত নেওয়ার প্রয়োজনও মনে করেনি রোদ্দুর। হঠাৎ পলকের চোখ পড়ল স্পৃহার হাতের দিকে। আরে দেখি দেখি, এটা তো চেইন। স্পৃহার হাত থেকে চেইনটা নিয়ে পলক মুগ্ধ চোখে দেখতে লাগলো। বাহ, বেশ সুন্দর তো। তোমাকে বর্দাভাই দিয়েছে মনে হচ্ছে। একটু থেমে আবার হাসলো। যদিও বর্দাভাই কাউকে গিফট দিবে এটা একটু অবাক করার মতো ব্যাপার, তবে বউকে তো দিতেই পারে, তাই না বৌদি? বলো, বর্দাভাই দিয়েছে। পলকের মুখে দুষ্টু হাসি। স্পৃহা কি বলবে বুঝতে পারছে না। পলক আরও মজা করে বলল, লজ্জা পাচ্ছ? না, মানে পলক, তোমার বর্দাভাই এটা দেয়নি। আচ্ছা, তার মানে বর্দাভাইয়ের জন্য তুমি এনেছো? পলকের চোখ বড় হয়ে গেল। ওয়াও, তুমি তো বেশ রোমান্টিক বৌদি। বর্দাভাইকে দাওনি এখনও? একসঙ্গে এতগুলো কথা শুনে স্পৃহা শুধু অসহায়ভাবে বলল, হ্যাঁ, না। পলকের চোখ পড়ল রোদ্দুরের দিকে। রোদ্দুর এতক্ষণ পলকের কথাবার্তা শুনছিল। বিছানা থেকে উঠে এগিয়ে গিয়ে ওদের সামনে দাঁড়িয়ে বলল, একটু বেশি কথা বলছিস না পলক? বারে কোথায় বেশি কথা বললাম? পলক উচ্ছ্বসিত গলায় বলল, বর্দা ভাই, দেখো বৌদি তোমার জন্য কি এনেছে। কি সুন্দর চেইন।
স্পৃহা হতভম্ব হয়ে পলকের দিকে তাকিয়ে রইল। কিভাবে সত্যিটা বলবে বুঝতে পারছে না। পলক আবার বলল, বৌদি, বর্দা ভাইকে পরিয়ে দেবে প্লিজ, আমি একটা ছবি তুলব। রোদ্দুর গম্ভীর স্বরে বলল, পলক। বৌদি প্লিজ প্লিজ। না মানে পলক, পরে দিই না। পলক এবার অসহায় মুখ করে বলল, দাও না বৌদি। রোদ্দুর এতক্ষণ নীরবে সব দেখছিল। হঠাৎ সে বলল, তোর বৌদি এটা আমার জন্যই এনেছে। কে বলছে তোকে? স্পৃহা চমকে উঠে রোদ্দুরের দিকে তাকালো। সে কি তবে সত্যিটা পলককে বলে দেবে? কিন্তু পলক হেসে বলল, কে বলছে মানে? কার জন্য আনবে? তোমার জন্য ছাড়া? রোদ্দুর মৃদু হাসল। স্পৃহার মুখে কঠোরতা। চায় না এসব অন্তত এই পরিবারের কেউ জানুক। তবে রোদ্দুরের হাবভাব স্পৃহার কাছে ভালো ঠেকছে না। ও যা কিছু করতে পারে। সত্যি যদি বলে দেয়। রোদ্দুরের দৃষ্টি গিয়ে থামল স্পৃহার চোখে। স্পৃহা চুপচাপ তাকিয়ে রইল, কিছু বলল না। পলক বলল, দাও না বৌদি, বর্দা ভাইয়ের গলায় পরিয়ে দাও। পলক অসহায় মুখ করে আবার বলল, দাও না বৌদি। স্পৃহা মনে মনে ভাবছে, এই সরল মানুষটাকে কিভাবে বোঝাবে সে। কিন্তু তার আগেই পলক মৃদু জোর করে স্পৃহাকে রোদ্দুরের সামনে নিয়ে গেল। ড্রেসিং টেবিলে রাখা স্পৃহার মোবাইলটা এনে ক্যামেরা অন করলো। স্পৃহা ধীরে ধীরে চেইনটা খুলল। হাত দুটো যেন অজান্তেই কাঁপছে। রোদ্দুর নীরবে স্পৃহার প্রতিটি আচরণ লক্ষ্য করছে। পলক আবার বলল, কতক্ষণের করব? রোদ্দুর এবার পলকের দিকে তাকিয়ে বলল, কি শুরু করেছিস পলক? যা এখন ঘরে। পলক অভিমানী চোখে স্পৃহার দিকে তাকালো। বৌদি। স্পৃহা পলকের দিকে তাকালো, তারপর একবার রোদ্দুরের দিকে। শেষ পর্যন্ত আর কিছু বলল না। চেনটা রোদ্দুরের গলায় পরিয়ে দিতে হাত বাড়াতেই রোদ্দুর হঠাৎ তার হাত ধরে ফেলল। স্পৃহা চমকে রোদ্দুরের দিকে তাকালো, চোখের ইশারায় বোঝালো এখন যেন কোনো দৃশ্য তৈরি না করে। রোদ্দুর কিছুক্ষণ স্পৃহার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে পলকের দিকে তাকিয়ে স্পৃহার হাত ছেড়ে দিল। স্পৃহা নীরবে চেনটা রোদ্দুরের গলায় পরিয়ে দিল। পলকের মুখে সঙ্গে সঙ্গে খুশির হাসি ফুটে উঠল। সে কয়েকটা ছবি তুলল। স্পৃহা শুধু তাকিয়ে রইল রোদ্দুরের গলায় থাকা চেনটার দিকে। বুকের ভেতরটা হঠাৎ কেমন করে উঠল। এই চেনটা তো অন্য কারো ছিল, আর আজ পুরনো স্মৃতি আর বর্তমানের বাস্তবতা যেন একসঙ্গে আঘাত করলো স্পৃহার হৃদয়ে। স্পৃহা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, চুপচাপ রোদ্দুরকে পাশ কাটিয়ে চলে গেল। রান্নাঘরে এসে দাঁড়িয়ে গেল সে। চোখের জল আর আটকে রাখতে পারল না। ডান হাত দিয়ে নিজের চোখ দুটো ঢেকে ফেলল স্পৃহা। চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ছে টপ টপ করে। কত স্মৃতি, জন্মদিনে পাওয়া সারপ্রাইজ, ছোট ছোট মুহূর্ত, সব কিছু চোখের সামনে ভেসে উঠছে। আজও হয়তো সে দিনটা অন্যরকম হতে পারত, কিন্তু সম্পর্কের সমীকরণ যে বদলে গেছে। হঠাৎ পেছনে ফিরে তাকিয়ে স্পৃহা দেখল রোদ্দুর দাঁড়িয়ে আছে। স্পৃহা দ্রুত মাথা উঁচু করে বাম হাত দিয়ে চোখের জল মুছে নিল। রোদ্দুর ঠান্ডা গলায় বলল, এক্সের কথা মনে পড়ছে? স্পৃহা কোনো উত্তর দিল না। রোদ্দুর আবার বলল, এই নাও তোমার চেন। আমি কারো ব্যবহার করা জিনিস ব্যবহার করি না। রোদ্দুর স্পৃহার ডান হাত ধরে চেনটা তার হাতে দিয়ে ধীরে ধীরে হাত ছেড়ে দিল। তারপর গম্ভীর স্বরে বলল, সন্ধ্যায় যেন তোমাকে রেডি অবস্থায় পাই। পলক নিশ্চয়ই বলেছে কোথায় যেতে হবে? স্পৃহা দৃঢ় গলায় বলল, আমি যাব না। রোদ্দুর, তোমার সব কিছু আমি মেনে নিয়েছি, কিন্তু এটা নয়। স্যার নিজে তোমাকে আলাদা করে ইনভাইট করেছেন, তাই তোমাকে যেতে হবে। আমি যাব না। দেখি তুমি কি করে আমাকে নিয়ে যাও। রোদ্দুর কিছুক্ষণ চুপ করে স্পৃহার দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমাকে নিয়ে যাবই। স্পৃহা কথাটা বলে রোদ্দুর চলে গেল। ঠিক সন্ধ্যা 6:30টায় বাড়ি ফিরল রোদ্দুর। ঘরে ঢুকেই দেখল স্পৃহা কাপড় ভাঁজ করছে। রোদ্দুর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, তোমাকে বলে গিয়েছিলাম না রেডি হয়ে থাকতে? স্পৃহা বুঝতে পারল রোদ্দুর এসেছে, কিন্তু ইচ্ছে করেই না শোনার ভান করল। কাপড় ভাঁজ করতেই থাকলো সে, একবারও পেছনে ফিরল না। রোদ্দুর সেটা খুব ভালোভাবেই বুঝতে পারল। তার ভেতরের রাগ ধীরে ধীরে বাড়তে লাগলো। এতবার বলে যাওয়ার পরও স্পৃহা তৈরি হয়নি। সে এগিয়ে গিয়ে স্পৃহার ডান হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। তোমাকে আমি কিছু বলে গিয়েছিলাম,
স্পৃহা রোদ্দুরের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, কথায় কথায় হাত ধরতে লজ্জা লাগে না তোমার? না লাগে না, তুমি বাইরের কেউ নও, তাই এই ধরনের কথা আর বলবে না। এখন চুপচাপ গিয়ে রেডি হও। স্পৃহা রাগ দমন করে বলল, তোমাকে আমি বলে দিয়েছি রোদ্দুর, আমি ওখানে যাব না। রোদ্দুর কিছুক্ষণ চুপ করে স্পৃহার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে তার হাত ছেড়ে দিয়ে আলমারির দিকে এগিয়ে গেল। আলমারি খুলে একটি শাড়ি বের করলো, তারপর আবার ফিরে এসে শাড়িটা স্পৃহার সামনে বাড়িয়ে দিল। স্পৃহা অবাক হয়ে তাকালো। কি করছো? রোদ্দুর শান্ত গলায় বলল, এই শাড়িটা পরে নাও দ্রুত। স্পৃহা বিরক্ত হয়ে বলল, রোদ্দুর, তুমি কি আমার কথা বুঝতে পারছো না? কয়েক মুহূর্ত নীরব রইল রোদ্দুর, তারপর হঠাৎ স্পৃহার শাড়ির আঁচলের কোনায় হাত রাখল। স্পৃহা হতবম্ব হয়ে গেল। রোদ্দুর? রোদ্দুরের মুখে কঠোরতা বিদ্যমান। স্পৃহার চোখ রাগে জ্বলে উঠল। বাড়াবাড়ির একটা সীমা আছে রোদ্দুর, তুমি কিন্তু। রোদ্দুর স্পৃহার কথা শেষ করতে না দিয়ে বলল, সেটাই, বাড়াবাড়ির সীমা আছে। দেখো, এরকম কিছু করতে আমি চাই না, কিন্তু তুমি আমায় বাধ্য করছো। স্পৃহা তীব্র দৃষ্টিতে তাকালো। গুন্ডা জানতাম, কিন্তু সেই সঙ্গে মেয়েদের সম্মান নিয়েও ছিনিমিনি খেলতে পারো সেটা জানতাম না। রোদ্দুর এবার গম্ভীর হয়ে গিয়ে বলল, আমি যা করছি সেটা অবৈধ নয়। তারপরও শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি কি নিজের ইচ্ছায় রেডি হবে? একটু থেমে বলল, যদি না হও তাহলে আমি নিরুপায়, বাধ্য হয়ে আমাকেই পরিয়ে দিতে হবে। স্পৃহা এক ঝটকায় রোদ্দুরের হাত থেকে নিজের আঁচল ছাড়িয়ে নিল। রোদ্দুর আর কিছু বলল না, শুধু হাতে থাকা শাড়িটা স্পৃহার দিকে এগিয়ে দিল। স্পৃহা কিছুক্ষণ শাড়িটার দিকে তাকিয়ে রইল, শেষ পর্যন্ত সেটাই হাতে নিল, কারণ এই মুহূর্তে আর কোনো উপায় নেই। কিছুক্ষণ নীরব থাকার পর স্পৃহা ধীর ভারী কণ্ঠে বলল, আমার জীবনের অর্ধেক তুমি শেষ করে দিয়েছ আগেই। যেই অর্ধেক নিয়ে আমি ভালো থাকতে চাচ্ছি, এবার তুমি সেই অর্ধেকটুকুও শেষ করে দিচ্ছ। রোদ্দুর কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। স্পৃহা আবার বলল, একটা কেস। কিসের কেস বৌদি? হঠাৎ পলকের কণ্ঠ শুনে স্পৃহা থেমে গেল। চমকে পেছনে তাকিয়ে দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে পলক। সে ইতোমধ্যে তৈরি হয়ে এসেছে। স্পৃহা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, না মানে, জীবনে অনেক সমস্যা থাকে, সেগুলোকেই কেস বলছিলাম। রোদ্দুর আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট পরছে। পলক হেসে বলল, আরে নো টেনশন বৌদি, বর্দা ভাই তো তোমার সব কেস সলভ করে দিবে। বর্দা ভাই নিজের ভালোবাসার মানুষগুলোকে জান প্রাণ দিয়ে রক্ষা করে। কথাটা শুনে স্পৃহা ধীরে ধীরে রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুরও একবার তার দিকে তাকালো, তারপর অজান্তেই চোখ নামিয়ে নিল। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল সে। শার্টের কলার ঠিক করতে করতে রোদ্দুর পলকের দিকে তাকিয়ে বলল, আজকাল তোর মুখে এত খই কেন ফুটছে? পলক বলল, দেখো তো আমার ড্রেসটা সুন্দর কিনা, তুমিই দিয়েছিলে এটা। রোদ্দুর বুঝলো পলক ইচ্ছাকৃত কথাটা এড়িয়ে গেছে। রোদ্দুর বলল, আমি গাড়ি নিয়ে আসছি। রোদ্দুর পলক আর স্পৃহাকে পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। স্পৃহাকে হাতে শাড়ি নিয়ে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে পলক মুচকি হেসে বলল, বৌদি এখনও রেডি হওনি? একটু দুষ্টুমি করে আবার বলল, আর বর্দা ভাই শাড়ি চুজ করে দিয়েছে মনে হচ্ছে। এই মেরুন কালারের শাড়িতে তোমাকে সত্যিই দারুণ লাগবে। চয়েস আছে বর্দা ভাইয়ের, বলতেই হয়। স্পৃহা মৃদু হাসার ভান করল, কিন্তু ওর মনে একরাশ ভয়, অস্বস্তি। হাতে ধরা শাড়িটার দিকে একবার তাকিয়ে ধীরে ধীরে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। আয়নায় ভেসে উঠল নিজের মুখ। কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল সে, তারপর ধীরে ধীরে চোখ দুটো বন্ধ করে ফেলল। বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আসছে। মহেন্দ্রবাবুর বাড়ি, শুধু নামটা মনে পড়তেই শরীরের ভেতর অদ্ভুত একটা শীতল স্রোত বয়ে গেল। ইচ্ছে করছে সব কিছু ছেড়ে কোথাও চলে যেতে, কিন্তু রোদ্দুর লোকটা কখনো অনুরোধ করে না, সে শুধু নিজের সিদ্ধান্ত জানায়।
স্পৃহা জানে আজ মহেন্দ্রবাবুর বাড়িতে তাকে মুখোমুখি হতে হবে। সেই বাস্তবতার সঙ্গে যা জেনে বুঝে সে নিজেকে সরিয়ে নিয়েছিল। আসলে নিয়তি মানুষকে সেই জায়গাতেই ফিরিয়ে নিয়ে যায় যেখান থেকে সে সবচেয়ে বেশি পালাতে চায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।